আজ আমি একটি কাহিনী উপস্থাপনা করতে চলেছি। এই তো গেল বছর তার জন্মদিনে স্নান সেরে সকালবেলা গিয়েছি শুভেচ্ছা বার্তা জানাতে। যথারীতি তার সম্মুখীন হতেই মুখের কোণে ফুটে উঠল স্মিত হাসি। ঠিক সেই সময় তিনি আমায় বললেন, কি রে, পরের বছর তোর কলেজ তো? আমি বললাম, হ্যাঁ। তখন বললেন, আমায় ভুলে যাবে না তো? দন্ত যুগলে আমার জিহ্বাখানে চাপ পড়ে আমি বললাম, এমা, তা হয় নাকি? তিনি বললেন, হয় হয়, গল্প মজবুত না হলে মানুষ ভুলেই যায়। আমি বললাম, তাহলে উপায়? তখন তিনি বললেন, শোন তবে। আচ্ছা বলতো, মানুষের জন্মদিন কবে? আমি বললাম, সিম্পল, যেদিন জন্মায়। তিনি বললেন, অ্যাকচুয়ালি না, শুরুটা হয় অনেক আগে থেকে, প্রায় 10 মাস আগে। আর এর প্রচেষ্টা হতে পারে স্বল্প থেকে দীর্ঘমেয়াদী। আমার ক্ষেত্রে এই প্রচেষ্টা ছিল দীর্ঘমেয়াদী, প্রায় 184 বছর। আমি তো বললাম, সত্যি? তিনি বললেন, শুনবি নাকি আমার কাহিনী? আমি বললাম, তোমায় না ভোলার কারণ হিসাবে এই কাহিনীটাই থাক না হয়। তবে শোন। সবাই ভাবে প্রচেষ্টা শুরু হয়েছিল 1857 সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে, কিন্তু বাঙালি জানে প্রচেষ্টা অনেক আগেই শুরু হয়েছিল। সময়টা তখন 1763। ইংরেজদের অত্যাচার ভারতবর্ষের বুকে ক্রমশ বেড়েই চলেছিল, যা বাংলার বুকে বাঙালিরা খুব তাড়াতাড়ি উপলব্ধি করেছিল। মিষ্টি ভাষা বলা বাঙালির মিষ্টভাষী শান্ত স্বভাব গোটা বিশ্ব চিনলেও ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের মেরুদণ্ড সর্বপ্রথম করে তোলে এই বাঙালি। ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, কোচবিহার, দিনাজপুর হয়ে সমগ্র বাংলায় তীর্থকর আদায়ের বিরুদ্ধে এক আন্দোলনের জোয়ারের সূত্রপাত ঘটায় এই বাঙালির সন্ন্যাসী ও ফকির সম্প্রদায়। দীর্ঘ 40 বছর ধরে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যায় ভবানী পাঠক, মজনু শাহ, মুসা শাহ, দেবী চৌধুরানী প্রমুখ। বিদ্রোহীদের হাতে ইংরেজ সেনাবাহিনী দুবার পরাজিত হলেও অবশেষে ইংরেজদের কঠিন দমন নীতির কারণে বিদ্রোহের মেরুদণ্ড ভেঙে যায় ও শেষ পর্যন্ত বিদ্রোহের অবসান ঘটে। তবে অবসান ঘটে মানে এই নয় যে বিদ্রোহ শেষ হয়ে গেল। কখনো বা চুয়ার বিদ্রোহ, আবার কখনো ওয়াহাবি আন্দোলনের মতো আকার নেয়। এভাবেই আকার নেওয়া বাসির কেল্লা আন্দোলনের সমাপ্তি ঘটে 1931 সালের 17 নভেম্বর। এরপর 1855 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিহারের ভাগলপুর জেলায় ইংরেজদের রাজস্ব নীতির বিরুদ্ধে ভগনাগহী গ্রামে বাসিন্দা ভাতৃদ্বয় সিধু ও কানহু যে বিদ্রোহ ঘোষণা করে তা হুল বিদ্রোহ নামে পরিচিত। দলের কিছু লোকের বিশ্বাসঘাতকতার কারণে সিধু গ্রেপ্তার হন। পরবর্তীকালে 1856 সালে এদের মৃত্যু হয়। নদিয়া, যশোর, রংপুর, বর্ধমান প্রভৃতি জেলায় অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ার পরেও চাষিদের পাট ও ধান চাষ করতে বাধা দিয়ে বলপূর্বক নীল চাষ করতে বাধ্য করার বিরুদ্ধে 1859 খ্রিস্টাব্দে বাংলার বুকে যে বিদ্রোহ ঘোষিত হয় তা নীল বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের অন্যতম দুই নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এই বিদ্রোহের পর 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা সর্বপ্রথম ভারতীয়রা আইন রচনার কাজে যোগদান করার সুযোগ পান। এরপর 1905 সালে ব্রিটিশরা বাঙালির সেই আন্দোলনকারী মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার পরিকল্পনাকে সফল করে বঙ্গভঙ্গ দ্বারা। ওই বছর 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হবে বলে ঘোষণা করে সরকার। চারিদিকে বিক্ষোভে ফেটে পড়ে বাংলা। সবাই কিছু না কিছু করে এই বঙ্গভঙ্গকে আটকানোর প্রচেষ্টা করে। এমন সময় কবিগুরু রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রবর্তনের দ্বারা এই বঙ্গভঙ্গ আন্দোলনকে বিরোধিতার সূচনা করেন। এছাড়াও ওই দিন বাংলার ঘরে
ঘরে রান্না বন্ধের প্রস্তাব দিয়ে রবীন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধর উৎসব পালন করেন। আর ঠিক এমন সময়ই আমি গর্ভে ধারণ হলাম চিত্রকর অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। দেবী লক্ষ্মীর রূপে বৈষ্ণব সন্ন্যাসিনীর বেশভূষায় চিত্রিত করলেন আমার প্রথম রূপ বঙ্গমাতা। সাধারণত বাবা মারা সৃষ্টি করেন তার সন্তানদের, এখানে আমি সৃষ্টি হলাম আমার সন্তানদের হাতে। আমি বললাম, আচ্ছা এটা গর্ভধারণ বললেন কেন? জন্মদিনও তো হতে পারত। তিনি বললেন, ওই যে তোকে জন্মদিন সম্পর্কে যে জিজ্ঞাসা করলাম তা তো এখনো সম্পূর্ণ হয়নি। আমি বললাম, তাহলে এই গর্ভধারণ থেকে জন্মদিনের কাহিনীটা একটু শুনি। তিনি বলতে শুরু করলেন, এই বঙ্গভঙ্গের পর সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র দেশবাসীকে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য গ্রহণের আহ্বান জানালে তা সমস্ত স্তরের মানুষের মধ্যে সারা জাগায়। বস্তুত বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য গ্রহণই ছিল এই আন্দোলনের মূল ধারা। এরপর 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল রাত্রি 8টা নাগাদ ক্ষুদে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বেরিয়ে পড়েছিলেন এই বিশাল কর্মকাণ্ডে যোগ দিতে, কিন্তু পরবর্তীতে তার শহীদ হন। সর্বপ্রথম এই ক্ষুদে শহীদ ক্ষুদিরামের ফাঁসিতে উত্তপ্ত হতে শুরু করে বিপ্লবী মহল। এরপর আলিপুর ষড়যন্ত্র বোমা মামলা, 1920-তে অসহযোগ আন্দোলনের মতো একাধিক আন্দোলন চলতে থাকে। 1930 খ্রিস্টাব্দে আন্দোলনের যেন জোরালো জোয়ার এসে পড়ে বঙ্গভূমিতে। কখনো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, তো কখনো অলিন্দ যুদ্ধ, তো কখনো ভারত ছাড়ো আন্দোলন হয় করেঙ্গে ইয়া মরেঙ্গে নীতি দিয়ে। 1942 সালে গান্ধীজির নেতৃত্বে সারা ভারত জুড়ে আইন অমান্য আন্দোলনের আলোড়ন যখন গড়ে উঠেছিল, ঠিক সেই সময়ই মেদিনীপুরের এক প্রত্যন্ত গরিব চাষির মেয়ে, যিনি বাল্য বিধবা হয়েও সরাসরি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই আন্দোলনের জেরেই 1942 সালের 29 সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুকে প্রায় 8,000 বিপ্লবী যে শোভাযাত্রায় যোগ দিয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন এই 73 বছর বয়সী বিধবা বৃদ্ধা নারী মাতঙ্গিনী হাজরা। তিনি বন্দে মাতরম ধ্বনির সাথে শহীদ হন প্রথম সারিতে। 1915 সালে ব্রিটিশ পুলিশের চোখ এড়াতে পালিয়ে যান রাসবিহারী বসু এবং সিঙ্গাপুরে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ, যেটি ছিল প্রথম ভারতের সামরিক বাহিনী, যেটি পরবর্তীকালে নেতাজির হাতে তুলে দিয়েছিলেন তিনি। সেই বাহিনী 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর সাথে সম্মুখ সমরে ময়রাং দখল করে ও ভারতীয় তেরাঙ্গা পতাকা উত্তোলন করে। আর ঠিক এখানেই যেন মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় শিশু যেভাবে পদাঘাত করে, ঠিক তেমনই নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে ইংরেজদের প্রতি সপাতে পদাঘাত ছিল এই ঘটনা। এরপর 1946 সালে যে যুদ্ধ হয়, সেটি শেষ যুদ্ধ বলে চিহ্নিত করতে পারে। 1946 সালে 18 ফেব্রুয়ারি 15,000 শ্রমিক যোগ দিয়ে নৌ বিদ্রোহকে সফল করে তোলে। এর পরবর্তী দিনে 19 ফেব্রুয়ারি নৌ বিদ্রোহীরা ব্রিটিশ পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল ভারত মাতা জিন্দাবাদ, ইংরেজ ভারত ছাড়ো, ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত যাক প্রভৃতি ধ্বনি। এগুলি ছিল কেবল প্রথম সারির বঙ্গে ঘটা বড় আন্দোলন। এছাড়াও সমস্ত ভারত জুড়ে বহু আন্দোলন হয়েছে। আর এই নৌ বিদ্রোহের ঠিক 1 বছর পর 15ই অগস্ট আমি সম্পূর্ণভাবে হয়ে উঠলাম বঙ্গমাতা থেকে ভারত মাতা। তার জন্মবৃত্তান্তের কথা শুনে আমি প্রস্ফুটিত চোখে বলে উঠলাম, ভারত মা